পিনাকি ভট্টাচার্য কিন্তু রিফিউজি স্ট্যাটাসে আছে, অর্থাৎ তার কোনো দেশ নাই, তার কোনো দেশের নাগরিকত্ব নাই। ওইখানে ফ্রান্স সরকারের সহযোগিতায় সে ওখানে আছে। এখন আমরা এইখান থেকে যখন আমাদের নিয়ে যে বিভ্রান্তি প্রপাগান্ডা ছড়ায়, আমরা যদি একটা মামলা করি, এইটা তার জন্য আরো মানে একটা ইস্যু হবে যে এই যে দেখেন বাংলাদেশে আমার বিরুদ্ধে মামলা, আমি বাংলাদেশে যাইতে পারতেছি না। সেই হচ্ছে ইলিয়াসও এখানে ইউএসএ নাগরিকত্ব পায় নাই, এমনিতে একবার জেল কেটেছে। এখন আমরা যদি একটা মামলা ঠুকে দেই তাহলে তো তাদের জন্য সেটা সাপে বড় হবে, কারণ এটাকে ইউজ করতে পারবে যে দেশে আমার জন্য থ্রেট আছে। তারা দেশের বাইরে আছে, কেন আজকে এতগুলো মিডিয়ার সামনে কথা বলতে, আমি কথা বলবো, তারেক বেটা দলের প্রধান সে কথা বলবে, ওই আরো সাংবাদিক আছে, সরকার মন্ত্রীরা আছে তারা কথা বলবে, এদেরকে জাস্ট ইগনোর করেন, এমনি এরা আউট হয়ে যাবে। আর এরা হয়তো জামাত এখন কাজে লাগাচ্ছে, কারণ আমরা যেহেতু এখন জামাতের এই অপতৎপরতা দেখে আমরা এর বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছি, তাই হয়তো আমাদেরকে একটু কোণঠাসা করার জন্য, সামাজিকভাবে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করতে পারে। বাট আমরা তো দেখেছেন একটা সংকটের মধ্যে দিয়ে হাসিনার ফেসিবাদের আমলেও নানানভাবে আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করছে। আমরা তো কখনোই পরাজিত হইনি, আমরা আপন শক্তিতে এগিয়ে গেছি। এই যে একটা জিনিস দেখেন, আমি ওই যে কালকে আমি বিশেষ করে দুইজন ইউটিউবার, এই আমাদের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, যারা একসময় আমাদের সাথে অ্যাক্টিভিজম করেছে, আমরা আলাপ আলোচনা করেছি, কিন্তু তারা বিশেষ করে দু একজন এত বুদ্ধিজীবী, তারা একটা হঠকারী চিন্তা ভাবনা আমাদেরকে ইনগেজ করতে চেষ্টা করেছে। যখন পারে নাই, বিশেষ করে আমরা দেখেছেন যখন আলাদা হয়ে গিয়েছিলাম তারেক ভাই আমরা, তখন তারেক ভাইকে প্রমোট করেছে, ইতিবাচকভাবে বলেছে। আবার যখন তারেক ভাইকে দিয়ে স্বার্থ হাসিল করতে পারেনি, আবার তারে গালিগালাজ শুরু করেছে। আবার এই ইন্টারিম গভর্নমেন্টের সময় এনসিপিকে ব্যবহার করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করেছে অনেকে। প্রেস ক্লাবে কিছু লোকজন দাঁড় করিয়ে দিয়েছে যে তাদেরকে এই প্রধান উপদেষ্টা যেন বরণ করে নিয়ে এসে সেই ব্যবস্থা করতে। মাঝে মাঝে আমাদের একজন ছোট ভাই আছে সাংবাদিক, ও একদিন বলছে কি, ভাই একটা ছবি তুলছে, এই যে দেখেন এই ছবিটা আমি তুললাম, কি এটা নাকি একটা দায়িত্ব দিয়েছে যে মেট্রো রেলে বৈশা ওই একজনের তার ভিডিওটা দেখবার, সে ওইটা ছবি তুলে তার কাছে পাঠাইবে, সে ওইটা পোস্ট দিবে যে মেট্রো রেলে তার দেখেন না মাঝে মাঝে ওই চায়ের দোকানে ভিডিও। এটা কিন্তু তার মানে এটা প্ল্যান, ওইটাতে সে বুঝাতে চায় যে সে একজন বিশাল বাংলাদেশের মানুষের কাছে প্রয়োজনীয় ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে, তার একটা প্রভাব আছে। এইটা ব্যবহার করে তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এবং এই যে এখন তো নির্বাচনের পূর্বে জামাতের সাথে তারা যুক্ত হয়েছে, যে জামাতের সাথে, যে জামাতের পক্ষে তারা কাজ করতেছে। আমরা যখন এই তারেক ভাই, আমরা যখন এই জামাত শিবির একটা মজলুম সংগঠন ছিল, তাদের প্রতি আমাদের সিম্প্যাথি আছে, বিকজ জামাতের নেতারা যখন প্রকাশ্যে মিছিল মিটিংও করতে পারে নাই, কথাও বলতে পারে, আমরাই বলেছি, এমনকি জামাতের নেতাদের ফাঁসির বিরুদ্ধে আমরাই আওয়াজ তুলেছি। তো সেই জামাত শিবির তাদের সরকারের সাথে এই দ্বিচারিতা বা দ্বৈত ভূমিকার কারণে আমরা যখন একটু ক্রিটিসিজম করি, তাদের যে অনলাইন বাহিনী লিলাই দেয়, এবং এই যে ভাড়াটে ইউটিউবার পিনাকি ইলিয়াসের মতো তাদের আমাদের পিছনে লিলিয়ে দেয়। তো এইটা নিয়ে কথা বলার কারণে আমার এই যেটা আমি দেখাতে সিস্টেম গতকালকে একটা দেখেন যে আমার পোস্টে ইংরেজিতে লেখা আছে, দিস পোস্ট ইজ গেটিং 17,323% মোর ভিউজ দেন ইউর টিপিক্যাল পোস্ট। মানে গতানুগতিক ওই পোস্টের চেয়ে 17,323% ভিউজ। তার মধ্যে আপনার একটা জিনিস এখানে ডেটাতে দেখেন যে ফলোয়ার, এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার হচ্ছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। আপনারা দেখেছেন যে আজকে এই জুলাই গণ অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের ঘোষক, এক দফা আন্দোলনের কৃতিত্ব নিয়ে অনেক ধরনের ইতিহাস লেখা হয়, অনেক বক্তব্য ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এমনকি জুলাই একটা জাদুঘর করা হয়েছে, সেখানে অনেকের ছবি, অনেক ঘটনা প্রাধান্য পেয়েছে। কিন্তু ওইখানে এই আন্দোলনকে সংগঠিত করতে কিংবা এই প্রেক্ষাপট তৈরি করতে যে মানুষগুলো আসলে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করলো, তাদেরকে ইতিহাস থেকে একটা নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধ আমি দেখি নাই, আমার জন্ম হয় নাই। মুক্তিযুদ্ধের পরের ক্রেডিট নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাসের ভূমিকা নিয়ে নানান ধরনের বাহাস বিতর্ক দেখেছি, সেখানে আওয়ামী লীগ টপে ছিল। তো আমার কাছে এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগ ওই ৭২-এর পর থেকে যে সমস্ত ইতিহাস যেগুলো আমাদেরকে শুনিয়েছে, শোনাচ্ছে, এর অনেক কিছুই ভোগাস। আজকে এই ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান, আমরা যারা এই ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, ওই ছাত্র আন্দোলন থেকেই পর্যায়ক্রমে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করার জন্য
এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র যুবক তরুণদেরকে সংগঠিত করার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করেছি এবং এই ছাত্র যুবক তরুণ থেকে পরবর্তীতে আমরা আমাদের সিনিয়র সিটিজেন মশিউজ্জামান ভাই যুক্ত হয়েছে, রেজা কিবরিয়া ভাই, এরকম আরও অনেকে যুক্ত হয়েছে। হয়তো আমাদের অনভিজ্ঞতা এবং রাষ্ট্রযন্ত্রের বর্বরতা এবং বিশেষ করে রাষ্ট্রের বলা চলে বিভিন্ন পলিসি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, নানান কারণে আমাদের ভুল বোঝাবুঝি বা বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমাদের একটা বিভাজন তৈরি হয়েছিল। বাট মূল লড়াই কিন্তু আমরা কেউ বিচ্ছিন্ন হইনি, মূল লড়াইয়ের মাঠে আমরা ছিলাম। হয়তো আমাদের প্ল্যাটফর্ম কিংবা আমরা এক এক জায়গায় এক এক প্ল্যাটফর্ম থেকে কথা বলেছি, বাট মূল লড়াইয়ে কিন্তু এই লোকগুলো ছিল। আজকে এই অফিসে আমরা এখানে প্রথমে 14 তলায়, পরে 5 তলায় আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি। আজকের উপদেষ্টা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই অফিস থেকেই তাদের আমরা সংবর্ধনা, তাদের রাজনৈতিক হাতে খড়ি থেকে অনেক কিছু আমরা এখান থেকে করিয়েছি। মনে করেন আজকে এই জুলাই পরবর্তী সময় আমরা জাতীয় ঐক্যের কথা বলি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলি, কিন্তু যাদের দায়িত্বশীল জায়গা থেকে এই ঐক্য রক্ষা করা, ঐক্যকে এগিয়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, তারা রাষ্ট্রীয় ওই শীর্ষ জায়গা থেকে বিভাজন করেছে। যাদের ত্যাগ আছে, যাদের ভূমিকা আছে, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে হচ্ছে তো আমাদের ভিন্ন প্ল্যাটফর্ম হলেও আমাদের এই আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটের নায়ক এই সহযোদ্ধাদের মধ্যে একটা ঐক্য, আলাপ আলোচনা, মতবিনিময় থাকা দরকার। এবং আজকে এই একটা সময়োপযোগী বিষয়ে রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল তারা বেশ কিছু সাজেশন প্রস্তাবনা দিয়েছে। এখান থেকে আমি যদি মনে করি যে 2-4টা সাজেশন ইম্পর্টেন্ট, আমি কথা বললে আমি ক্যাবিনেটে আলোচনা করতে পারবো বা আমার যারা কলিগ মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের সাথে আলাপ করতে পারবো। এই প্রোগ্রাম থেকে একটা আইডিয়া আমার কাছে মনে হয়েছে এইটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা। তবে এখানে আপনারা রাজনৈতিকভাবে অনেক কথা ওপেন বলেছেন, আমার জায়গা থেকে বললে সেটা বিভিন্নভাবে তুলে ধরা হবে। এক্সিলারেট এনার্জি কোম্পানির প্রতিনিধিদের সাথে মিটিংয়ের কথা বলেছেন, কিংবা এলএনজি টার্মিনালের অ্যাক্সিডেন্টের কথা বলেছেন, এটা ইন্টেনশনাল অর আনইনটেনশনাল, এটা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন। আমি আসলে ওই বিতর্কে যেতে পারবো না। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে বিদ্যুৎ জ্বালানি নিয়ে প্রধানমন্ত্রী নিজে আমাদের সবার চেয়ে ওনার আন্তরিকতা এবং এটা নিরসনে কিভাবে কাজ করা যায় সেই প্রচেষ্টা আমি দেখেছি। তার কিছু এক্সাম্পল, যেটা ধরেন আমাদের অফিস কিংবা বাসায় আসলে আমরা যতই মুখে বলি, আমরা ওইভাবে যে এই ক্রাইসিসকে কেন্দ্র করে, যে তারেক ভাই বলেছে যে নিজেরা একটু সচেতন নাগরিক হিসেবে, এটা একটা জাতীয় ক্রাইসিস, রাষ্ট্রীয় ক্রাইসিস, এখান থেকে উত্তরণে আমরা যে কিছু পরিবর্তনশীল ভূমিকা নিব, অকারণে লাইটটা না জ্বালিয়ে রাখা, ফ্যানটা না জ্বালিয়ে রাখা, এসিটা না জ্বালিয়ে রাখা, আমি এটা শুরুর দিকে আমার মধ্যে ব্যক্তিগতভাবে আমার মধ্যে বোধটা তৈরি হয় নাই। বাট আমি যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে দেখি ওনার অফিসের এসি কমানো, আমারই গরম লেগে যায়। তো আমি ভাবি উনি থাকে কীভাবে এর মধ্যে। কিংবা জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন সময় সমস্ত এমপিরা গরমে কিছু হাসফিস করতে থাকে, যে ওইখানে এসি লো করা। এবং আমাদের ক্যাবিনেট মিটিং আমি দেখেছি, ধরেন ওইখানে একটা রুমে সব মিনিস্টাররা, স্টেট মিনিস্টাররা, সচিব, তো ওইখানে সবাই মিলে একটা রুমে যদি এসি চালাইয়া কিছু বিদ্যুৎ খরচ করে, তুলনামূলকভাবে তো খুব কম অপচয়। সেটা যখন পিএম স্ট্রিক্টলি সেটা মেনটেন করে এবং অনেক সচিব মন্ত্রীরা যে তার রুমের ব্যবহারের ক্ষেত্রেও সেই পলিসিটা অনুসরণ করে, তখন এটা আমাদেরকে একটা বার্তা দেয় যে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কতটা সিরিয়াস এই ইস্যুতে। এবং এরই মধ্যে অল্প সময়ের মধ্যে জ্বালানির বিকল্প সোর্স থেকে আমাদের আমদানি নিশ্চিত করতে আমেরিকা গিয়েছে আমাদের সরকার প্রতিনিধিরা, কাতার গিয়েছে। এখন ধরেন কিছু কথা এটা 5-7 বছর থেকে এই আলাপ আলোচনাগুলোর সত্যতা আছে। আমাদের সিস্টেম লস কিংবা আমাদের নিজস্ব গ্যাসের অনুসন্ধান কিংবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের মতো আমাদের একটা জ্বালানি নিরাপত্তা আমাদের সার্বভৌমত্বের জন্যই প্রয়োজন, আমাদের অস্তিত্বের জন্যই প্রয়োজন। সেই পলিসিটা তো বিগত সরকারে যারা ছিলেন তারা এত বছরে নেয় নেই। এই সরকার এসেছে 6 মাসে। এখন যেটা আমি আপনার বিবিসিতে একটা নিউজ করেছে, আপনারা দেখবেন যে জ্বালানি সংকটের সমাধান কি বাংলাদেশের জ্বালানি সংকটের। ওইখানে যারা বিগত দিনগুলোতে অলওয়েজ সরকারের ক্রিটিক করে, সিপিডির মতো সংগঠন কিংবা ক্যাবের মতো সংগঠন, তারাও এটা স্বীকার করছে যে আওয়ামী লীগের আমলে তড়িৎ সমাধানের জন্য তারা কুইক রেন্টালের নামে নীতি বহির্ভূতভাবে
জ্বালানি আমদানিতে অনুমোদন দিয়ে যে লুটপাট করেছে এবং দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা থেকে দূরে সরে গিয়েছে, সেইটা শেষ দিকে আওয়ামী লীগ কিছুটা আপনার ক্রাইসিস ফিল করেছে। ইন্টারিম গভর্নমেন্ট এসে কিছুটা জোড়াতালি দিয়ে চলেছে কিছুদিন, চূড়ান্ত তার মানে এই ব্যাধিটা বা চূড়ান্ত তার ড্যামেজটা বিএনপির আমাদের ফার্স্ট গভর্নমেন্টের সময় এটা ধরা পড়েছে। এখন সরকার রাতারাতি তো এটার সমাধান করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে আমরা দুঃখ প্রকাশ করি, জনগণের কষ্ট হচ্ছে, তিনি দুঃখ প্রকাশ করছেন। কারণ হ্যাঁ ঠিক আছে, রাষ্ট্র পরিচালনা আপনারা তার উপর আস্থা রেখেছেন, জনগণের সমস্যা অ্যাড্রেস করার সরকারের দায়িত্ব, সরকার চেষ্টা করছে বিভিন্নভাবে। এখন এখানে আমি দেখেছি যে আমাদের বিরোধী দলের বন্ধুরা, তাদের উচিত ছিল যে দায়িত্বশীল জায়গা থেকে, আপনারা জানেন যে বিদ্যুৎ জ্বালানি নিয়ে সংসদে জ্বালানির সংকট সমাধানে বিরোধী দলের প্রস্তাবের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছিলেন। সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি করেছে, সেখানে প্রস্তাব এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আমলে নিয়ে সরকার 10 বছরের বাংলাদেশি একটা টেকসই পরিকল্পনা দেবেন। কারণ এটা তো সাময়িক আপনার পদক্ষেপ নিলে আবার এই ক্রাইসিসটা থাকবে। সেই জায়গা থেকে সরকার তো বিরোধী দলের মতামত এখানে নিচ্ছে, তারপরেও শুধুমাত্র সস্তা পলিটিক্স করার জন্য, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ারের জন্য ফেসবুকের প্রস্তাবনা দেন কিংবা এইটা নিয়ে বাইরে উত্তেজনা তৈরি করা আমাদের বিরোধী দল, এটা তাদের একটা হঠকারী কাজ। আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের আলোকে সংবিধান সংস্কার এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার একটা কমিটি সরকার করে দিয়েছে। সংবিধানে আমরা নির্বাচনে অংশ নিয়েছি বিদ্যমান সংবিধান অনুযায়ী। এনসিপি কিংবা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি তারা সংবিধানকে পোস্টপন্ড করত, তাহলে তখন ভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে সিদ্ধান্ত নিয়ে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেত। সংবিধানের মধ্যে ঢুকে যদি আমরা সংবিধান না মানি, তাহলে তো আসলে এটা মানে একটা সঠিক হয় না। এই সংস্কার বাস্তবায়নের জন্য সরকার সেই পথে আগাচ্ছে। সেখানে আমরা দেখেছি সেটা নিয়েও বিরোধী দলের আমাদের নেতৃবৃন্দ একটা জনমত তৈরি করে রাস্তাটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। অথচ তারা কিন্তু পুরানো বা বিদ্যমান ব্যবস্থায় অংশগ্রহণ করে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে, আবার একদিকে কর্মসূচি দিচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, রাষ্ট্রপতিকে চুমাও দিচ্ছে, আবার বাইরে এসে গালিগালাজ করছে। তো এটা মানে কি বলবেন আপনারা বলেন। এখন আমাদের জন্য অনেক বলা মুশকিল এই কারণে যে আজকে আমরা এই গণ অভ্যুত্থানে পরে দেখেছি, নিশ্চয়ই তারেক ভাইয়ের এক্সপিরিয়েন্স আছে, আমাদের সাথে কাজ করেছে, আমরা জানি গণ অধিকারের লোক, আমজনতার দলের লোক, বিএনপি জানে বিএনপির লোক, কেউ আওয়ামী লীগে ঢুকেছে আওয়ামী লীগের লোক। পরে দেখা গেল যে তাদের আসলে এটা একটা মানে গুপ্ত রূপ ছিল, এরপরে তারা এখন ওপেন হয়েছে, তারা জামাত শিবিরের লোক ছিল। এবং আমি গতকালকে একটা বিষয় আবিষ্কার করলাম যে আমার আগে এইটা ধারণা ছিল না। জানি ফেসবুকে জনমত প্রভাবিত করা যায়, কিন্তু এইভাবে প্রভাবিত করা যায় এইটা আমি জানি না। ফেসবুকের যে রিয়াকশন, আপনার ধরেন লাইক কমেন্ট হ্যাঁ রিয়াকশন বলে, আমি দেখতেছি যে আমার পোস্টে গত কয়েকদিন জামাত শিবির নিয়ে পোস্ট দেওয়ায় অস্বাভাবিক রকমের রিয়াকশন হচ্ছে। কীরকম 1 লাখ 1.5 লাখ 2 লাখ লাইক কিংবা কমেন্ট এরকম। তো সেখানে আমি একটা আমাকে একজনে বলেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট এটা।